ওয়েলকাম ভিউয়ার্স, আমি নকুল স্যার বাংলা ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে তোমাদের বাংলা বইয়ের সেনাপতি শঙ্কর এই গদ্যের যে হাতে কলমের প্রশ্নগুলো আছে, এই হাতে কলমের প্রশ্নগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো প্রশ্ন অনেকগুলোই আছে, তো আজকের এই ভিডিওতে 1 থেকে 15 পর্যন্ত প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব। এসো তাহলে দেখে নেওয়া যাক। তো দেখো, প্রথমে কি আছে, শ্যামল গঙ্গোপাধ্যায়ের লেখা দুটি বইয়ের নাম লেখো। তো এখানে তোমাদের এই জায়গাটাতে অনেকগুলো শ্যামল গঙ্গোপাধ্যায়ের বইয়ের নাম লেখা আছে, তোমরা যে কোনো দুটো লিখে নিতে পারো। কুবেরের বিষয়াশয় বা ভাস্কো দা গামার ভাইপো, মনে কি পড়ে, এসবগুলোর মধ্যে দুটো লিখে নেবে। তো তারপরে দেখো, তিনি কোন বইয়ের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন? না, শাহজাদা দারাসুকো এই উপন্যাসটির জন্যে শ্যামল গঙ্গোপাধ্যায় সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন। আচ্ছা, এইবারে দেখে নেব 2-এর কী আছে। নিচের প্রশ্নগুলো একটি বাক্যে উত্তর দাও। দেখো 2-1, আকন্দবাড়ি স্কুলে ছাত্রছাত্রীরা কোন কোন জায়গা থেকে পড়তে আসতো? উত্তরটা লিখবে যে, দেখিয়ে দিচ্ছে, দেখো এইভাবে লিখবে যে স্কুলের কাছাকাছি ভেটুরিয়া, সাইবাড়ি, ঘোলপুকুর ও আকন্দবাড়ি থেকে আসতো। ঠিক আছে, তারপরে দেখো সেকেন্ড প্রশ্নটা কি আছে, যে 2-2, স্কুলের জানলা থেকে কি কি দেখা যায়? উত্তরটা লিখবে যে স্কুলের জানলা থেকে দেখা যায় আকাশের মেঘ, উড়তে থাকা পাখি আর নারকেল গাছ। তারপরে প্রশ্নটা দেখো, শঙ্কর কিসের স্বপ্ন দেখে? উত্তরটা লিখবে এইভাবে, শঙ্কর পাখির মতো আকাশে বাতাসে ডানা মেলে উড়ে বেড়ানোর স্বপ্ন দেখে এবং এমু পাখির স্বপ্ন দেখে। তারপরে দেখো 3-এ কী আছে। 3-এরটা আছে, গল্প থেকে একই অর্থযুক্ত শব্দ খুঁজে নিয়ে লেখো। এখানে দেখা হচ্ছে বিদ্যালয়, অনিল, জগৎ, একাগ্রচিত্র, পাখা, রোপণ করায়, এই শব্দগুলোর একই রকম অর্থ বই থেকে খুঁজে লিখতে হবে। তো দেখো, বিদ্যালয়, স্কুল বইয়ে দেওয়া আছে, দেখবে স্কুল, বিদ্যালয়, স্কুল একই শব্দ। জগৎ পৃথিবী, পাখা ডানা, অনিল বাতাস, একাগ্রচিত্র এটা হবে তন্ময়, একাগ্রচিত্র মানে তন্ময় বা মনোযোগ, রোপণ করা মানে হচ্ছে রোয়া মানে মাটিতে পোতা। ঠিক আছে, এরপরে দেখো 4-এ কী আছে, বিপরীত শব্দ লিখে তা দিয়ে বাক্য রচনা করো 4-এ। ঠিক আছে, তো দেখো 4-এ আছে বিপরীত শব্দ লিখে তা দিয়ে বাক্য রচনা করো। কী আছে, ভিজে, রাত, বাইরে, গাঢ় আর বিশ্বাস। তারপরে আছে সন্ধি বিচ্ছেদ। ঠিক আছে, তো দেখো ভিজে, ভিজে বিপরীত শব্দ হচ্ছে শুকনো বা শুকনো। ঠিক আছে, তো ভিজে দিয়ে একটা বাক্য রচনা লিখতে হবে, তোমরা নিজের মতন করে লিখে নেবে। তাও আমি একটা লিখেছি, বলছি। ভিজে জামা কাপড় রৌদ্রে শুকনো হয়। দেখো রাত বিপরীত শব্দ হচ্ছে দিন, তাহলে দিন দিয়ে একটা বাক্য রচনা করতে হবে, আমি আজ সারাদিন পড়াশোনা করেছি। তারপরে দেখো বাইরে, বাইরের বিপরীত শব্দ হচ্ছে ভিতরে, তাহলে ভিতরে, ভিতরে দিয়ে একটা বাক্য রচনা লিখতে হবে। পকেটের ভিতরে দরকারি জিনিসপত্র রাখা হয়। তারপর গাঢ়, গাঢ়র বিপরীত শব্দ কি, পাতলা, পাতলা দিয়ে একটা বাক্য রচনা করতে হবে। বাক্য রচনাটা তোমরা নিজের মতন লিখতে পারো। দেখো এভাবেও লিখতে পারো যে পাতলা দুধ খাওয়া পেটের পক্ষে ভালো। তারপর বিশ্বাস, বিশ্বাসের অপোজিট বা বিপরীত শব্দ হচ্ছে অবিশ্বাস, তাহলে বিপরীত শব্দটা এইভাবে লিখতে পারো যে কাউকে অবিশ্বাস করা উচিত নয়। ঠিক আছে, এরপরে দেখে নেবো কী আছে, যে সন্ধি বিচ্ছেদ করো। দেখো কী আছে, সন্ধি বিচ্ছেদ করো, এই শব্দগুলোকে বিচ্ছেদ করতে হবে সন্ধি করে। বঙ্গোপসাগর, তন্ময়, সাবধান, 30 আর 55। ঠিক আছে, তো দেখো বঙ্গোপসাগর, বঙ্গ যুক্ত উপসাগর, তন্ময় তৎ যুক্ত ময়, সাবধান স যুক্ত অবধান, 30 30 যুক্ত 1, 55 পঞ্চ যুক্ত আনন, পঞ্চ যুক্ত আনন হয়ে গেল। তারপরে কি আছে,
ছয়েরটা বিশেষ্য এবং বিশেষণ। ঠিক আছে, দেখে নেব এখানে বইয়ে। দেখো ছয়ে কী আছে, যে নিচের শব্দগুলির কোনটি বিশেষ্য এবং কোনটি বিশেষণ তা খুঁজে নিয়ে আলাদা দুটি স্তম্ভে সাজাও। পাশাপাশি উপরে বিশেষ্য বিশেষণ লিখলে পাশাপাশি, এবং এই যে শব্দগুলো দেওয়া আছে প্রকৃতি, ব্যথা, মাটি, বিশ্বাস, জল, মাঠ শব্দ, এই শব্দগুলোর মধ্যে কোনটা বিশেষণ হবে কোনটা বিশেষ্য হবে পাশাপাশি লিখতে হবে। ঠিক আছে, তো তারপরে পরিবর্তন করতে হবে। ঠিক আছে, তো দেখো এখানে দেখো এইভাবে দেখো বিশেষ্যটাকে বিশেষণে আর বিশেষ্যকে বিশেষণে করতে হবে। প্রথমে দুটো স্তম্ভ দেখো বিশেষ্য লিখবে, বিশেষণ লিখবে, তারপরে বিশেষ্য যেগুলো মনে হবে সেগুলো সেই দিকে লিখে পরিবর্তন করতে হবে। এটাই বইয়ে দেওয়া আছে। তো দেখো বিশেষ্য প্রকৃতি, প্রকৃতি এটা বিশেষণ হয়ে যাবে প্রাকৃত, ব্যথা ব্যথিত, মাটি মেটে, বিশ্বাস বিশ্বাসী, জল জলো বলকে জয়কার লয়কার, মাঠ মেঠো, শব্দ শাব্দিক। ঠিক আছে, তাহলে বিশেষ্য বিশেষণটা এরকম হবে। এরপরে চলে যাব বইয়ে আছে দেখো সমচ্চারিত ভিন্নার্থক শব্দ, সাতেরটা সমচ্চারিত বা প্রায় সমচ্চারিত ভিন্নার্থক শব্দগুলো অর্থ লিখতে হবে। এইগুলো অর্থ লিখে আবার তার দিয়ে আবার সেই অর্থগুলো দিয়ে বাক্য রচনা বানাতে হবে। শব্দগুলির অর্থ লিখে বাক্য প্রয়োগ করো, বাক্যে প্রয়োগ করো, ওই শব্দগুলোকে বাক্যে প্রয়োগ করতে হবে। কী আছে, ভাষা মূর্ধন্য সহায়কার দন্ত সহায়কার, ভাষা, পড়ে রয়সনরিকার রয়কার। দেখো এরকম আছে শঙ্কর মাথা আর বাঁশ বাঁশ, মাথা মাতা, শঙ্কর শঙ্কর। এবারে দেখো প্রথমে ছিল ভাষা, ভয়াকার মূর্ধন্য সহায়কার ভাষা। তাহলে ভাষা মানে হচ্ছে এটা মুখের ভাষা মানে কথা, এটার মানে একটা মানে হচ্ছে ভাষা, মূর্ধন্য সহায়কার ভাষা মানে হচ্ছে কথা, আর ভয়াকার দন্ত সহায়কার ভাষা মানে হচ্ছে ওড়া। ঠিক আছে, ওড়া কোনো মানে কোনো কিছু জলের উপরেও কোনো কিছু ভেসে যাওয়া সেটাও মনে করতে পারো, বা বাতাসের মধ্যে ও ভাষা সেটাও ওড়া। ঠিক আছে, তো ভাষা কথা দিয়ে বাক্য রচনা লিখতে হবে মানে ভাষা দিয়ে। ঠিক আছে, ভাষা মানে হচ্ছে কথা, তো এই ভাষা প্রয়োগ করে একটা বাক্য রচনা লিখতে হবে। তো দেখো এবার লিখে দিতে পারো যে আমাদের মাতৃভাষা বাংলা, তারপরে ভাষা এটা দিয়ে লিখতে পারো পাখিটি আকাশে ডানা মেলে ভেসে বেড়াচ্ছে, বা সাঁতার না জানলে জলে ভাসতে পারা যায় না, এটাও লিখতে পারো। আচ্ছা, তারপরে দেখো পড়ে, পড়য়সনরয়কার পড়ে, পড়ে পড়া জানো, পড়য়সনরয়কার পড়া, তাহলে পড়ে মানে পাঠ করে। ঠিক আছে, তাহলে পাঠ করা, পড়ে মানে পাঠ করা, আর পরয়কার পরে। ঠিক আছে, মানে পরে জামা কাপড় পরা যেটাকে বলে। তারপরে পরে মানে নেক্সটও ধরতে পারো, এরকমভাবে লিখতে পারো। ঠিক আছে, তো পরে দেখো মেঘনা ষষ্ঠ শ্রেণীতে পড়ে, মেঘনা ষষ্ঠ শ্রেণীতে পড়ে, এরকম একটা বাক্য রচনা লিখে দিতে পারো পরে দিয়ে। তারপরে পরে, ঠিক আছে, অন্তরা আজ নতুন জামা পরে স্কুলে এসেছে, পরে। ঠিক আছে, পরে মানে পরিধান করা। হ্যাঁ, তারপরে দেখো শঙ্কর, তালবস্য অনুস্কার কর শঙ্কর, আর দন্তস্য অনুস্কার কর শঙ্কর। তালবস্য অনুস্কার কর শঙ্কর এটা হচ্ছে একটা শিব ঠাকুরের নাম, শিবের নাম। আর শঙ্কর মানে হচ্ছে মিশ্রণ মানে মিক্স। ঠিক আছে, তো শঙ্কর এটা দিয়ে লিখতে পারো বাক্য রচনা যে বিপদে পড়লে আমি শঙ্কর ভগবানকে ডাকি। তারপরে আবার শঙ্কর এটা মিশ্র দিয়ে লিখতে পারো যে শঙ্কর জাতীয় গরু ভালো দুধ দেয়। তারপরে দেখো মাথা, ঠিক আছে, মাথা মানে মস্তক, আমাদের শরীরের উপরের ভাগ, আর মাতা মানে মা। ঠিক আছে, তা মাথা দিয়ে লিখতে পারো যে গাড়ি চালানোর সময় মাথায় হেলমেট পরা উচিত। তারপরে মাতা, মাতা দিয়ে লিখবে যে আমার মাতার নাম লক্ষ্মী, বা নিজের নিজের মাতার নাম লিখে দেবে। তারপরে দেখো হচ্ছে বাঁশ, বয়ে চন্দ্রবিন্দু আকার তালবস্য বাঁশ, বাঁশ মানে হচ্ছে একটা লম্বা উদ্ভিদ। হ্যাঁ, তার বয়াকার দন্তস্য বাঁশ, বাঁশ মানে হচ্ছে যানবাহন। ঠিক আছে, তো এই দুটো দিয়ে নিজের মতন বাক্য রচনা লিখে দেবে। বাঁশ, বয় চন্দ্রবিন্দু আকার তালবস্য বাঁশ, এটা লিখতে পারো যে পূজা মণ্ডপ তৈরি করা হয় বাঁশ দিয়ে। তারপরে বাস, বাসে চেপে আমরা বিভিন্ন জায়গায় যাই, এইভাবে লিখে দিতে পারো। ঠিক আছে, তাহলে 7 হলো। ঠিক আছে, এইবারে দেখে নেব 8 কী আছে। দেখো 8 কী আছে, যে গল্পে বেশ কিছু পাখি ও গাছের নাম আছে, এই পাখি ও গাছের নামের তালিকা তৈরি করে এগুলি সম্পর্কে তথ্য জানিয়ে নামের পাশে পাশে লেখো, প্রয়োজনে শিক্ষক শিক্ষকের সাহায্য নাও। এগুলি ছাড়াও
তোমার জানা আরও কিছু পাখি ও গাছের নাম, তাদের বৈশিষ্ট্য লিখে নিচের ছকটি পূরণ করো। তো দেখো নিচের এই যে ছকটা দেওয়া আছে বইয়ের মধ্যে, পাখির নাম, আকার, রং, ঠোঁট, লেজ, পা আর ঝুঁটি আছে কিনা, ঠিক আছে। তো এইগুলো একটা পাখির বৈশিষ্ট্য, ঠিক আছে। পা কেমন, আকার কেমন, রং কেমন, ঠোঁটটা কেমন, লেজ থাকে কি না, মাথায় ঝুঁটি আছে কি না, এগুলো সব পাখির বৈশিষ্ট্য, ঠিক আছে। তো প্রথমেই বলেছে যে প্রশ্নের মধ্যে যে বইয়ের মধ্যে যেসব পাখির নামগুলো দেওয়া আছে সেগুলো পাখি বা গাছের নামগুলো সেগুলো আগে লিখে নিতে হবে, তারপর নিজের ইচ্ছা মতন কিছু পাখি ও গাছের নাম লিখে তাই বৈশিষ্ট্য যেমন দেওয়া আছে এই ঘরগুলোতে কিন্তু লিখতে হবে, ঠিক আছে। তো এইগুলো দেখো আমি একটা ছক বানিয়েছি, তো তবু তোমরা নিজের মতন করেও এরপরে বানাতে পারো। তো দেখো প্রথমে দেখো দিয়েছি কি আছে, পাখির নাম ফার্স্টে দেখো মাছরাঙা, ঠিক আছে। মাছরাঙা, এটা আকার কেমন, মাঝারি। এই ধরনের প্রশ্ন সাধারণত পরীক্ষায় আসে না, কিন্তু তবু ক্লাসের মধ্যে যদি টিচার যদি করে আনতে বলে হোমওয়ার্ক, তাহলে এগুলো তোমাদেরকে করে নিয়ে যেতে হবে। আমি সাধারণত দিই না পরীক্ষার সময়, তো তবু মানে ক্লাসে করতে দিই ছেলেদেরকে যে তোমরা বাড়ি থেকে করে নিয়ে আসবে। তো তোমরা এটা জেনে নাও, পরীক্ষায় আসবে না, কিন্তু যদি ক্লাসে শিক্ষক মহাশয় বলেন তাহলে তোমরা এটা করে নিয়ে যাবে, একটু বুঝে নাও, ঠিক আছে। তো দেখো মাছরাঙা, ঠিক আছে, পাখির নাম প্রথমে মাছরাঙা দিলাম। তারপর দেখো আকার, মাছরাঙা কেমন, মাঝারি। রঙটা কেমন হচ্ছে নীল, সবুজ, হলুদ, খয়েরি এবং এই ধরনের রঙগুলো মিশ্রণ থাকে। ঠোঁটটা কেমন থাকে, লম্বা ও ধারালো। লেজ, লেজটা দেখো মাঝারি থাকে, মানে খুব একটা লম্বা থাকে না। পা থাকে ছোট আর ঝুঁটি নেই, ঠিক আছে, যেমন বইয়ে দেওয়া আছে ওইভাবেই লিখবে। এরপরে দেখো হাঁড়ি চাচা, ঠিক আছে। হাঁড়ি চাচা পাখিটা কেমন হয়, ছোট হয়। গায়ের রঙটা মানে কেমন দেখতে, বাদামি, কালো, ছাই এই ধরনের রং মিশ্রণ থাকে। ছোট আর সরু, হ্যাঁ, ঠোঁটটা থাকে ছোট এবং সরু। তারপরে লেজ কেমন থাকে, লেজটা হচ্ছে লম্বা, পা থাকে ছোট আর ঝুঁটি নেই, ঠিক আছে। তারপরে তিতির, তিতির পাখিটা কেমন, তিতির পাখিটার আকার হচ্ছে একটু মাঝারি টাইপের। গায়ের রঙটা মানে রং কেমন থাকে, ছাই রঙের হয় এটা। আর ঠোঁটটা হচ্ছে ছোট এবং সরু। তারপরে হচ্ছে লেজটা কেমন, লেজটা হচ্ছে একটু ছোট টাইপের, পা ছোট এবং ঝুঁটি নেই এর, ঠিক আছে। তারপরে দেখো আছে কি শঙ্খচিল, শঙ্খচিল পাখিটা কেমন হয়, শঙ্খচিল পাখিটার একটু সাইজে হয় বড়। তারপর গায়ের রঙটা হয় সোনালি। তারপরে ঠোঁট কেমন থাকে, ঠোঁটটা থাকে তোমার ধারালো, ছোট। পাশাপাশি তোমরা পরপর লিখে যাবে। তারপর হয় লেজটা হচ্ছে একটু ছোট। তারপরে পাগুলো হয় লম্বা, মানে অল্প লম্বা আর কি, আর ঝুঁটি থাকে না, নেই। তারপরে এমু পাখি, এমু পাখিটা হয় বড়। গায়ের রঙটা হয় ছাই রঙের, ঠিক আছে, ছাই রঙের হয়। তারপরে ঠোঁটটা হচ্ছে ছোট আর হচ্ছে লেজটা একটু ছোট, পাগুলো একটু লম্বা আর ঝুঁটি তো থাকেই না। তারপরে পানকৌড়ি লিখবে, ছোট থাকে। পানকৌড়ি দেখতে একটু ছোট হয়, গায়ের রঙটা নীল টাইপের হয়, অল্প লম্বাটে হয়, হ্যাঁ, ঠোঁটটা অল্প লম্বাটে হয়, লেজটা একটু ছোট থাকে। তারপরে মানে পাগুলোও ছোট হয় আর ঝুঁটি তো থাকেই না। আর তারপরে কাক, কাক তোমরা সব দেখেইছো, হ্যাঁ। কাকের তোমরা নিজের মতন লিখে নেবে। বা সাইজটা হয় একটু মাঝারি টাইপের, গায়ের রঙটা হয় কালো ধারালো টাইপের, ঠোঁট হয়, ঠিক আছে। তারপরে লেজটা একটু মাঝারি হয়, পাগুলো একটু মাঝারি সাইজের হয়, খুব বড় হয় না, ঝুঁটি তো থাকেই না। তারপরে বাজ পাখি, বাজ পাখিটা একটু বড় সাইজের হয়, ছাই রঙের হয়। তারপর অল্প লম্বাটে ঠোঁট হয়, ঠিক আছে। তারপরে একটু মাঝারি টাইপের কি হয়, যে লেজটা একটু মাঝারি টাইপের হয়। তো তারপরে লেজটা একটু ওখানে একটু ছোটও হয়, ঠিক আছে। তারপরে পাগুলো একটু ছোট ছোট হয়, ঝুঁটি তো থাকেই না। টিয়া পাখিটা একটু মাঝারি সাইজের হয়, গায়ের রঙটা সবুজ জানো, ঠোঁটটা একটু বাঁকালো লাল রঙের হয়, টুকটুকে লাল। তারপরে লেজটা একটু বড় ঝোলানো টাইপের, ঠিক আছে, পাগুলো একটু ছোট, ঝুঁটি তো থাকেই না। তারপরে ময়ূর, হ্যাঁ, তো ময়ূরের মাথায় কিন্তু ঝুঁটি থাকে, লাস্টের ওয়ানটে লিখবে ঝুঁটি থাকে। পাখিটা বড়ই হয় জানো, নীল, সবুজ, বেগুনি, খয়েরি এই ধরনের বিভিন্ন রং দিয়ে মিশ্রণ করে থাকে। মোটা এবং ধারালো ঠোঁটটা, ঠিক আছে। তারপরে লেজটা অনেক বড় হয়, ঠিক আছে, পাগুলো বড় হয়, মাথায় ঝুঁটি থাকে। তারপরে মোরগ, মুরগি মোরগ, মোরগেরও কিন্তু মাথায় ঝুঁটি থাকে, একটু বড় সাইজের হয়, লাল, হলুদ, খয়েরি, বিভিন্ন রকম সাদা এরকম ধরনের রঙের হয়, ঠিক আছে। ঠোঁটটা একটু ছোট ধারালো হয়। তারপর লেজটা একটু মাঝারি টাইপের হয়, খুব বড় হয় না। তারপরে পাগুলো খুব বড় নয়, মাঝারি টাইপের, ঝুঁটি থাকে। এইভাবে কিন্তু তোমরা লিখবে, ঠিক আছে। তারপরে
দেখো গাছটা একটু দেখিয়ে দিচ্ছি, এগুলো সব তোমরা নিজেরা নিজের মতন করে করবে। এছাড়াও পাখির যেমন এখানে আমি যতগুলো পেরেছি লিখেছি, এছাড়াও তুমি হাঁস, পায়রা, পেঁচা, কাঠঠোকরা, বক, বাবুই পাখি এইগুলো তোমরা দেখেছো, এইগুলো তোমরা কিন্তু লিখে নিতে পারো, তাহলে তোমাদের ক্লাসের শিক্ষক মহাশয় খুশি হবেন। ঠিক আছে, এরপরে দেখো গাছের ক্ষেত্রেও তাই। দেখো প্রথমে নারকেল গাছ দিয়েছি, গাছের নাম, আকার, কী জাতীয়, পাতা কেমন হয়, ফুল ফল আর কোথায় দেখেছো, এইভাবে কিন্তু বইয়ের মধ্যে দেওয়া আছে। হ্যাঁ, বইয়ের মধ্যে এইভাবে কিন্তু এরকম নিচেরটাতে দেওয়া আছে, এইভাবে কিন্তু তোমরা লিখবে। ঠিক আছে, তো দেখো প্রথমে নারকেল গাছ আছে, নারকেল গাছ আকার কেমন, লম্বা, কী জাতীয়, বৃক্ষ জাতীয়, ফল জাতীয়। ঠিক আছে, তারপরে হচ্ছে পাতাগুলো কেমন হয়, বড় হয়, বড় লম্বা টাইপের, ফুল হ্যাঁ হালকা হলুদ মতন হয়, তারপরে ফল হয়, ফলটাকে ডাব এবং নারকেল বলা হয়। তারপরে বাড়ির আশেপাশেই দেখা যায়, কোথায় দেখেছো এখানে লিখতে হবে, বাড়ির আশেপাশে দেখেছি। গাব গাছ, এটা একটা লম্বা টাইপের হয়, বৃক্ষ জাতীয়, হ্যাঁ বড় সরু লম্বা টাইপের হয়, ফুল একটু হলুদ ছোট টাইপের হয় আর গোল গোল ফল হয়। তারপরে গ্রামে ট্রামে বিভিন্ন জায়গায় দেখা যায়, কোনো কোনো স্থানে দেখা যায়। তারপর হচ্ছে ধান সম্পর্কে তোমরা সবাই জানো, এইভাবে লিখবে যে ছোট সরু লম্বা টাইপের হয়, হ্যাঁ আকারটা। তারপরে তৃণ জাতীয়, এটা ঘাস জাতীয়, আর লম্বা সরু হয় এর পাতাগুলো। তারপরে শীষযুক্ত সোনালি রঙের এর ফুলগুলো হয়। ফলটা তো তোমরা জানোই, খুব ছোট ছোট হলুদ রঙের হয়, শস্য যেটাকে বলি, গ্রামের ধান খেতে দেখা যায়। কোথায় দেখেছো ওটা লিখবে। সবেদা আকারটা কেমন, মাঝারি গাছটা হয়, বৃক্ষ টাইপের গাছ। ঠিক আছে, তারপরে এর হচ্ছে তোমার পাতাগুলো কেমন হয়, ছোট ছোট পাতা হয়। ঠিক আছে, তারপরে ফুলটাও হয় একটু ছোট, ফলগুলো কেমন হয়, ফলগুলো খয়েরি রঙের গোল গোল হয়। তোমরা তো সবেদা দেখেইছো, বিভিন্ন সবেদার সময় বাজারে বিক্রি হয় দেখবে ফলের দোকানে। তারপরে কোথায় দেখা যায়, গ্রামে দেখা যায় গাছগুলো, সবেদা গাছ যদি কোথায় দেখেছো আছে দেখবে, কোথায় দেখেছো, গ্রামের বাগানে দেখেছি বা বিভিন্ন বাগানে, ফলের বাগানে। যেমন থেকে জাম গাছ, ঠিক আছে, জাম গাছ হচ্ছে বড় বৃক্ষ, বড় টাইপের আকারের হয়, এটা বৃক্ষ জাতীয়, ফল জাতীয়। ঠিক আছে, পাতাগুলো কেমন হয়, ছোট ছোট হয়, ফুল হয় ছোট। তারপরে ফলটা তো তোমরা জাম জানোই, বেগুনি রঙের হয় জাম, খেতে মিষ্টি ফল। বিভিন্ন জায়গায় গ্রাম শহরে দেখা যায়, কোথায় দেখেছো জায়গাটা লিখবে, গ্রাম শহরে বিভিন্ন জায়গায় দেখেছি। এছাড়াও তোমরা এই লিস্টটাকে আরেকটু বড়ও করতে পারো, কি করে না, আম গাছের ব্যাপারে লিখে দেবে, আম গাছ, তারপরে আম, কলা, লিচু, পেয়ারা গাছ, পেঁপে গাছ, কুমড়ো গাছ, এগুলো সব লিখে দেবে। আকার কেমন, কী জাতীয়, পাতাগুলো কেমন, ফুল কেমন হয়, ফল কেমন হয়, কোথায় দেখেছো, এগুলো তোমরা আরামসে লিখে দিতে পারবে। ঠিক আছে, তো ওইগুলো তোমরা লিখে নেবে। ঠিক আছে, এরপরে দেখে নেব নয়ের দাগের কী আছে। দেখো নয়ে কী আছে, নয়ে আছে যে নিচে কতগুলি উপসর্গ দেওয়া হলো। এই দেখো উপসর্গ, এটা উপসর্গ দেওয়া হচ্ছে, বি, প্র, নি, সু, আ, এগুলো উপসর্গগুলো দেওয়া হয়েছে। বলছে গল্প থেকে উপযুক্ত শব্দ খুঁজে নিয়ে এই উপসর্গগুলি যুক্ত করে কয়েকটি নতুন শব্দ তৈরি করো। গল্প থেকে তোমাকে খুঁজে নিতে হবে কিছু শব্দ, সেই শব্দগুলোর সঙ্গে এই উপসর্গটা যুক্ত করে দিতে হবে, সামনে যুক্ত করে নতুন শব্দ তৈরি করতে হবে। দেখো কিভাবে করেছি। বি, এই যে উপসর্গগুলো দেওয়া আছে, বি এই চ্যাপ্টার থেকে যে শব্দগুলো আছে, দেশ, ঠিক আছে, তো দেশ, দেশের সঙ্গে বি লাগিয়ে দিলাম যুক্ত করে উপসর্গটা, বিদেশ হয়ে গেল, জ্ঞানের সঙ্গে বিজ্ঞান হয়ে গেল। ঠিক আছে, বি লাগিয়ে দিলে জ্ঞান বিজ্ঞান হয়ে গেল। তারপর প্র, এখানে যে শব্দগুলো আমি যুক্ত করে, উপসর্গ যুক্ত করে নতুন শব্দ যে তৈরি করব, এইখানে উপসর্গ ছাড়া যে শব্দগুলো সেইটা দেখো। প্র, এখানে চার লেখা আছে শব্দতে, আর দান লেখা আছে, স্থান লেখা আছে। তাহলে চারের সঙ্গে প্র উপসর্গ যুক্ত হয়ে গেলে নতুন শব্দ হবে প্রচার, দানের সঙ্গে প্র যুক্ত হয়ে গেলে নতুন শব্দ হবে প্রদান। তারপরে স্থানের সঙ্গে প্র নতুন উপসর্গ যুক্ত হয়ে গেলে নতুন শব্দ হবে প্রস্থান। এরপরে আছে নি উপসর্গ, দেখো এখানে যে শব্দ আছে শ্বাসের সঙ্গে নি যুক্ত হয়ে গেলে, নি উপসর্গ যুক্ত হয়ে গেলে নিঃশ্বাস হবে। তারপরে দেখো আছে বারণের সঙ্গে নি উপসর্গ যুক্ত হলে নিবারণ হয়ে যাবে। তারপরে সঙ্গে যে উপসর্গটা আছে এর সঙ্গে প্রিয় যুক্ত হয়ে গেলে হয়ে যাবে নতুন শব্দ সুপ্রিয়। তারপরে নিশ্চিত,
নিশ্চিত, নিশ্চিতের সঙ্গে সু যুক্ত হয়ে গেলে সু উপসর্গ হয়ে যাবে নতুন শব্দ সুনিশ্চিত। তারপরে আ উপসর্গ, আ উপসর্গ এ দেখো শব্দ আছে জীবন আর বেগ, ঠিক আছে, তাহলে জীবনের সঙ্গে আ উপসর্গ যুক্ত হয়ে গেলে হয়ে যাবে আজীবন নতুন শব্দ। তারপরে বেগ, বেগের সঙ্গে আ যুক্ত হয়ে গেলে হয়ে যাবে আবেগ নতুন শব্দটা, ঠিক আছে। তারপরে দেখো 10-এ কী আছে, 10-এ আছে যে নিচের বাক্যগুলি থেকে সংখ্যাবাচক শব্দ খুঁজে বের করো, ঠিক আছে। তো সংখ্যাবাচক শব্দগুলো খুঁজে বের করতে হবে। তার প্রথম লাইনটা কি আছে, 10-এর 1, 5-7 মাইলের ভেতর বঙ্গোপসাগর। তাহলে এখানে সংখ্যাবাচক হচ্ছে 5-7 সংখ্যাবাচক শব্দ। তারপরে দেখো 10-এর 2, জনা 30 ছেলে মেয়ে বসে, তাহলে জনা 30 হচ্ছে সংখ্যাবাচক। তারপর 10-এর 3, সেদিকে তাকিয়ে একটি ছেলে আনমনা হয়ে পড়েছিল, ঠিক আছে, একটি ছেলে, একটি ছেলে, এটা হচ্ছে সংখ্যাবাচক। আর হচ্ছে দেখো 10-এর 4, এক এক দিন রাতে স্বপ্নের ভেতর সেও অমন ভেসে পড়ে, তাহলে এক এক দিন এটা হচ্ছে সংখ্যাবাচক, ঠিক আছে। তাহলে সংখ্যাবাচক হলো। এরপরে 11-তে দেখে নেবো কী আছে, দেখো 11 প্রশ্নটা, 11-তে আছে যে নিচের বাক্যগুলি থেকে অনুসর্গ খুঁজে বার করো। এই যে বাক্যগুলো দেওয়া আছে দেখো 11-র 1, 2, 3, 4, 5, 5টা বাক্য দেওয়া আছে, এই বাক্যগুলি থেকে অনুসর্গ খুঁজে বার করতে হবে। তারপরে বলছি কি দেখো, প্রতিটি বাক্যের ভিতর যেসব শব্দ আছে তাদের সঙ্গে, প্রতিটি বাক্য মানে এই যে 5টা বাক্য আছে, 5টা লাইন দেওয়া আছে, এই লাইনগুলোর মধ্যে প্রত্যেকটা বাক্যর ভিতরে যে যে শব্দগুলো আছে, যেমন এই দেখো এইটা, সেই জানলা দিয়ে মেঘ দেখা যায় আকাশে, এই যে এখানে এতগুলো শব্দ আছে এই বাক্যটার মধ্যে, এই সব এই যে এই 5টা বাক্যর মধ্যে সমস্ত শব্দগুলো বার করে ওইগুলো কি বিভক্তি আছে তার সঙ্গে সেটা দেখাতে হবে। আর একটা প্রথমেই বলে দিয়েছে যে অনুসর্গ খুঁজে বার করতে হবে এই লাইনগুলোর মধ্যে থেকে, ঠিক আছে। তো দেখো এইভাবে তোমরা এটা করবে। তো দেখো প্রথমে 11-র 1 কী আছে, এখানে বাতাসের ভেতর সব সময় ভিজে জলের ঝাপটা থাকে। এবারে এখানে যতগুলো শব্দ আছে এখানের মধ্যে অনুসর্গ, দেখো অনুসর্গ কোনটা আছে, ভেতর আর এখানে, এখানে আর এই যে ভেতর, এই দুটো হচ্ছে অনুসর্গ, অনুসর্গ লিখে লেখা হয়েছে, এইভাবে তোমরা লিখবে। এরপরে এই যে শব্দগুলো আছে এই দুটো শব্দ বাদ দিয়ে এই শব্দগুলোর মধ্যে কি কি বিভক্তি আছে সেইটা তোমাকে লিখতে হবে। দেখো বাতাসের, বাতাসের সের এর আছে, ঠিক আছে, বাতাসের এর বিভক্তি এটা। তারপরে ভিজে, এটা হচ্ছে ভিজে শূন্য বিভক্তি, এই শব্দটার মধ্যে শূন্য বিভক্তি। জলের এর বিভক্তি, ঝাপটা এই শব্দটা থেকে শূন্য বিভক্তি, থাকে এ বিভক্তি। এরপরে প্রশ্নটা, এরপরে যে 12-2-টা কী আছে, মাটির মেঝে, এই বাক্যটা থেকে মাটির মেঝে, মেঝে হচ্ছে অনুসর্গ আর মাটির র বিভক্তি, এই শব্দটা থেকে র বিভক্তি বেরোচ্ছে। তারপরে দেখো 11-3, সেই জানলা দিয়ে মেঘ দেখা যায় আকাশের, সেই জানলা দিয়ে মেঘ দেখা যায় আকাশের, এখানে দিয়ে হচ্ছে অনুসর্গ এবং এই শব্দগুলোর মধ্যে দেখে নেব কী কী বিভক্তি আছে। বিভক্তি দেখো সেই ই বিভক্তি, জানলা এখান থেকে শূন্য বিভক্তি, আর মেঘ থেকে শূন্য বিভক্তি পাওয়া যাচ্ছে। তারপরে দেখা এখান থেকে আ বিভক্তি, যায় অন্তস্থ বিভক্তি, আর আকাশের এর বিভক্তি, ঠিক আছে। এরপরে দেখে নেব 11-4 কী আছে। দেখো 11-4 এখানে আছে স্বপ্নের ভেতর সে খাট থেকে পড়েও যায়, এই লাইনটার মধ্যে, এই বাক্যটার মধ্যে থেকে ভেতর এবং থেকে, ভেতর এবং থেকে এই দুটো হচ্ছে অনুসর্গ, ঠিক আছে, অনুসর্গ। আর বিভক্তি এবারে দেখে নেব বাকি শব্দগুলোর মধ্যে থেকে কি কি বিভক্তি বের হয়। দেখো স্বপ্নের এখানে এর বিভক্তি, সে এটাতে শূন্য বিভক্তি, খাট শূন্য বিভক্তি, পড়েও এটা হচ্ছে ও বিভক্তি, যায় অন্তস্থ বিভক্তি। তারপরে দেখো 11-5, সে তার স্বপ্নের কথা আর কাউকে কখনো বলবে না, এই লাইনটার মধ্যে অনুসর্গ হচ্ছে আর বিভক্তিগুলো দেখো এই শব্দগুলোর মধ্যে কি কি বিভক্তি বের হয়, ঠিক আছে। দেখো
সে হচ্ছে, সে থেকে বেরোচ্ছে শূন্য বিভক্তি তার, থেকে শূন্য বিভক্তি স্বপ্নের, এর বিভক্তি কথা, শূন্য বিভক্তি কাউকে, এখানে শূন্য বিভক্তি আসছে কখনো, এই শব্দটা থেকে ও বিভক্তি, আর বলবে এখান থেকে এ বিভক্তিও আসছে, আবার হচ্ছে বে বিভক্তিও হবে। না, না হচ্ছে এই শব্দটা হচ্ছে অব্যয়। এরপরে দেখো 12 দাগেরটা কি আছে, নিচের বাক্যগুলি থেকে উদ্দেশ্য এবং বিধেয় অংশ খুঁজে নিয়ে লেখো। এই যে দেখো এখানে 5টা বাক্য দেওয়া আছে। 12-1 কি আছে, আকন্দবাড়ি স্কুলের ক্লাস 5-এ বিভীষণ দাস এমু পাখির কথা বলেছিলেন। এই দেখো উদ্দেশ্য এবং বিধেয় ঘর করা আছে, তোমরা খাতায় এইভাবে করে নেবে, লম্বা দাগ দিয়ে উদ্দেশ্য এবং বিধেয় লিখবে পাশে। এবারে এই প্রথমে 12-1 এই লাইনটার মধ্যে দেখো উদ্দেশ্য হচ্ছে বিভীষণ দাস, এই বিভীষণ দাস কথাটি এইখানে প্রথমে লিখে দেবে উদ্দেশ্যর ঘরে, তারপরে এখান থেকে বিধেয় থেকে শুরু করবে বাকি অংশটা। এখান থেকে আকন্দবাড়ি স্কুলের ক্লাস 5-এ প্রথমে বিভীষণ দাস লিখেছ, ঠিক আছে, বিভীষণ দাস উদ্দেশ্য, তারপরে এই বিধেয় অংশতে যাবে আকন্দবাড়ি স্কুলে ক্লাস 5-এ এমু পাখির কথা বলছিলেন। কে বলছিলেন? বিভীষণ দাস। তাহলে লাইনটা কি দাঁড়াচ্ছে, বিভীষণ দাস উদ্দেশ্য আকন্দবাড়ি স্কুলে ক্লাস 5-এ এমু পাখির কথা বলছিলেন। তারপরে 12-2-এরটা দেখো কি আছে, উদ্দেশ্য ঘরে বসবে বা উদ্দেশ্য অংশটি আমি আন্ডারলাইন করে দিয়েছি। দেখো স্কুলের সামনে ধান খেতে রোয়া ধান, এই পর্যন্ত হচ্ছে উদ্দেশ্য, তারপরে বাকি অংশটা হয়ে যাবে বিধেয়। সবে মাথা চাড়া দিয়ে উঠেছে, এটা সোজাভাবে সাজানো আছে, কোনো অসুবিধা নেই। উদ্দেশ্যের ঘরে আমার আন্ডারলাইন করা পর্যন্ত লিখে নেবে, তারপর বাকিটা বিধেয়। এরপরে দেখো 12-3-এরটা কী আছে, গাঢ় ছায়া রঙের বিরাট এক পাখি। বিরাট এক পাখি এই শব্দটা হলো, হ্যাঁ, এটা লিখবে উদ্দেশ্যর ঘরে, এটা হচ্ছে উদ্দেশ্য, একটা পাখি, বিরাট এক পাখি গাঢ় ছায়া রঙের, এটা হচ্ছে বিধেয়। আচ্ছা, তারপরে দেখো 12-4-টা কি আছে, তন্ময় হয়ে শুয়েছিল শঙ্কর। শঙ্কর হচ্ছে উদ্দেশ্য, শঙ্কর উদ্দেশ্যর ঘরে হবে, শঙ্কর তন্ময় হয়ে শুয়েছিল, তন্ময় হয়ে শুয়েছিল, এটা হচ্ছে বিধেয়, ঠিক আছে। এরপর দেখো 12-5-টা আছে, এই খোলামেলা পৃথিবী সবচেয়ে বড় বই। এই খোলামেলা পৃথিবী সবচেয়ে বড়, এই খোলামেলা পৃথিবী পর্যন্ত উদ্দেশ্য, উদ্দেশ্যের ঘরে চলে যাবে, নিচে বাকিটা হবে বিধেয়র ঘরে। এটাও ঠিকঠাকই সাজানো আছে, শুধু উদ্দেশ্য এতটা হবে উদ্দেশ্যের ঘরে, বিধেয় বাকিটা হবে সবচেয়ে বড় বই, ঠিক আছে। তারপরে 13 দাগেরটা কী আছে দেখো, 13 দাগেরটা আছে কথা ও চোখ। এই শব্দ দুটির প্রত্যেকটিকে দুটি আলাদা অর্থে ব্যবহার করে বাক্য লিখতে হবে। চোখ এবং কথাকে, ঠিক আছে, দুটো করে শব্দ, এই শব্দ দুটি প্রত্যেকটি দুটি আলাদা অর্থে ব্যবহার করে বাক্য লিখতে হবে। দেখো এইভাবে লিখতে পারো। প্রথমে লিখবে কথা, কথাটা বাক্য, কথা মানে হচ্ছে বাক্য, ঠিক আছে, মানে আমরা যে কথা বলি সেটাকে বলা হয়, সেটার কথাটার মানে হচ্ছে বাক্য, ঠিক আছে। তো আরেকটা হচ্ছে কথা, এটাকে ইউজ করবে প্রতিশ্রুতি হিসাবে। তো কথা দিয়ে একটা বাক্য, দেখো বিদেশে গেলে ইংরেজিতে কথা বলতে হয়, এইভাবে বাক্য রচনাটা লিখবে কথা দিয়ে। তারপরে কথা মানে প্রতিশ্রুতি, মানে প্রমিস করা, ঠিক আছে। একটা কথা মানে কথা বলা, মানে আমাদের মুখের কথা বাক্য, আর একটা কথা মানে হচ্ছে প্রতিশ্রুতি বা প্রমিস। তাই এই কথা দিয়ে একটা বাক্য রচনা লিখবে যে বর্তমানের যুগে কথা দিয়ে কথা রাখার মানুষ খুব কম দেখা যায়। তারপরে দেখো চোখ, চোখ হচ্ছে নয়ন বা আমাদের শরীরে একটা অঙ্গ, আবার একটা চোখ, চোখ মানে চোখে চোখে রাখা যাকে বলে, লক্ষ্য রাখা। তো দেখো চোখ মানে নয়ন। তো কম আলোতে বাক্য রচনাটা এইভাবে লিখবে, কম আলোতে পড়াশোনা করলে চোখের দৃষ্টিশক্তি কমে যায়। তারপরে চোখ মানে লক্ষ্য রাখা, এটাতে বাক্য রচনা এইভাবে লিখবে যে বাচ্চা ছেলেদের চোখে চোখে না রাখলে বিপদ হয়, ঠিক আছে, হয়ে গেল। এরপরে 15টা দেখবো কি আছে, দেখো 15 আছে যে তারপরে আছে তোমার 14তে আছে সরল বাক্য যৌগিক বাক্য, মানে এখানে 4টে বাক্য দেওয়া আছে, এই বাক্যর মধ্যে কোনটা কী বাক্য লিখতে হবে। তো দেখো প্রথমে 14-1-টা জানলাই কোনো শিক নেই, এটা হচ্ছে সরল বাক্য, ঠিক আছে। তারপরে দেখো 14-2 কী আছে, জেগে থাকতে দেখা আর স্বপ্নে দেখা জিনিস আজকাল শঙ্করের গুলিয়ে যাচ্ছে, এটা যৌগিক বাক্য, ঠিক আছে। আর হচ্ছে তারপরেরটা হচ্ছে জটিল বাক্য, পাখি দেখার জন্য যখন আর তখন আছে, যখন মাঠে বা বাগানে ঘুরবে তখন খুব সাবধানে পা টিপে টিপে চলবে, এটা হচ্ছে জটিল বাক্য, ঠিক আছে। তারপরে দেখো নিচেরটাও, এটাও হচ্ছে জটিল বাক্য, বিভীষণ মশাই যে তাকে এমন একটা কথা বলবেন
তা মানে যা তা, যে তাকে, এরকম থাকে। বিভীষণ মশাই যে তাকে এমন কথা বলবেন তা ভাবতে পারেননি শঙ্কর। এটাও জটিল বাক্য, ঠিক আছে। এবারে 15টা দেখো কি আছে। 15 আছে, নিচের শব্দগুলি দিয়ে বাক্য তৈরি করে একটি অনুচ্ছেদের রূপ দাও। এই যে বাক্য, এই যে শব্দগুলো আছে, গুঁড়ো, প্রকৃতি, জানলা, ডানা, ছায়া, শব্দ, স্বপ্ন, খোলামেলা, এই শব্দগুলো দিয়ে একটা অনুচ্ছেদ তৈরি করতে হবে, ছোট্ট একটা প্যারাগ্রাফ তৈরি করতে হবে 2-4 লাইনের মধ্যে, ঠিক আছে। তো দেখো এই শব্দগুলো দিয়ে 2 লাইন এখানে অলরেডি লিখে দেওয়া হয়েছে। এইভাবে শুরু করতে পারো, এইভাবে হিন্টস দেওয়া আছে। তো এইভাবে শুরু করতে হবে, এতটা পর্যন্ত তোমরা লিখে নেবে। দেখো এখানে গুঁড়ো, প্রকৃতি, জানলা, এই দেখো গুঁড়ো, জানলা, প্রকৃতি এবং এই যে ডানা, এই 4টে শব্দ দিয়ে অলরেডি 2 লাইন লিখে দেওয়া হয়েছে। বাকি রইল 1, 2, 3, 4, এই 4টে শব্দ, ছায়া, শব্দ, স্বপ্ন, খোলামেলা, এই শব্দগুলো দিয়ে এখানে আরও 2 লাইন লিখে অ্যাড করে দেবে। তো কিভাবে লিখতে পারো 2 লাইন দেখো, নেক্সট থেকে আর শুরু করছি। হঠাৎ মানে যতটা বইয়ে লেখা আছে তারপর থেকে এটা জুড়ে দেবে। হঠাৎ আবার একটা ঘন কালো মেঘের ছায়া দেখা দিল। কিছুক্ষণ পরেই মেঘে মেঘে ধাক্কা লেগে ভয়ঙ্কর শব্দ শোনা গেল। পরিবেশ এমন একটা অপূর্ব রূপ ধারণ করল যে তা মনে হলো যেন জেগে জেগেই সে স্বপ্ন দেখছে। তার দৃষ্টি ছিল সম্পূর্ণ খোলামেলা মাঠের উপর। ঠিক আছে, তাহলে আজকে 15 পর্যন্ত আলোচনা করা হলো প্রশ্নগুলো নিয়ে। এর পরের ভিডিওতে আজকালের মধ্যেই আমি 16 দাগে যে 10টি প্রশ্ন দেওয়া আছে সেই 10টি প্রশ্নর উত্তর নিয়ে আলোচনা করব 2-1 দিনের মধ্যেই। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবে।